দেশের সবচেয়ে দুর্গম একটা অঞ্চলের কলেজের সাথে সীমান্তে নিরাপত্তার সম্পর্কটা ঠিক কী হতে পারে? শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু আজ আমরা এই আপাতদৃষ্টিতে অসম্বন্ধিত দুটো বিষয়ের মধ্যে একটা গভীর এবং খুবই গুরুত্বপূর্ণ সংযোগ খুঁজে বের করব। প্রশ্নটা অনেকটা ধাঁধার মতো, তাই না? মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আর দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, এই দুটোর মধ্যে সংযোগটা কোথায়? আচ্ছা, এই বিশ্লেষণটা শেষ হতে হতে দেখবেন এই সংযোগটা শুধু যৌক্তিকই নয়, বরং অপরিহার্য। চলুন, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে যেতে হবে আলীকদমে। এটা কিন্তু শুধু ম্যাপের উপর একটা জায়গা না, এটা এমন একটা অঞ্চল যার কৌশলগত গুরুত্ব আমরা প্রায় খেয়াল করি না। একটা ধারণা দেওয়ার জন্য যদি বলি, আয়তনের দিক দিয়ে আলীকদম হচ্ছে বাংলাদেশের 10ম বৃহত্তম উপজেলা। মানে আমরা কিন্তু বিশাল একটা এলাকা নিয়ে কথা বলছি, আর এটাই এর গুরুত্ব বোঝার প্রথম সূত্র। কিন্তু এর বিশাল আয়তনই সবটা নয়। আলীকদমের একদম গা ঘেঁষেই রয়েছে মিয়ানমার সীমান্ত। আর এটা কিন্তু শুধু একটা ভৌগোলিক দাগ না, বরং এমন একটা সংবেদনশীল এলাকা যেখানে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। তো এরকম একটা কৌশলগত এলাকা তো আর শুধু পাহাড় জঙ্গল দিয়ে গড়া নয়, তাই না? এখানে মানুষ থাকে। কেমন তাদের জীবন? এই সীমান্ত অঞ্চলে তারা প্রতিদিন কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়? চলুন একটু গভীরে যাই। এই বিশাল উপজেলা জুড়ে প্রায় ৬৫,০০০ মানুষের বাস। সংখ্যাটা কিন্তু কম না। আর এই বিপুল সংখ্যক নাগরিকের ভবিষ্যৎ আর সুযোগ সুবিধা এই অঞ্চলের পরিস্থিতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এই মানুষগুলো কিন্তু একরকম নয়। আলীকদমকে বলা যায় নানান সংস্কৃতির একটা মেলবন্ধন। এখানে ম্রো, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর সাথে বাঙালিরাও একসাথে বসবাস করে। এই বৈচিত্র্যই এর আসল শক্তি, আবার এটাই কিছু বিশেষ চ্যালেঞ্জও তৈরি করে। কিন্তু এত সুন্দর একটা বৈচিত্র্যময় সমাজের সামনে যুগ যুগ ধরে কয়েকটা বড় বাধা দাঁড়িয়ে আছে। যেমন ধরুন, দুর্গম পাহাড়ি এলাকা, রাস্তাঘাট সহ অন্যান্য অবকাঠামোর অভাব, আর সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতাটা, সেটা হলো শিক্ষার অত্যন্ত সীমিত সুযোগ। এর ফলে আলীকদমে তরুণদের সামনে দুটো রাস্তা খোলা থাকে, দুটো একদম ভিন্ন ভবিষ্যৎ। একদিকে উচ্চশিক্ষা ছাড়া একটা জীবন, যা তাদের সুযোগ থেকে বঞ্চিত করে আর পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। আর অন্যদিকে শিক্ষাকে হাতিয়ার করে দেশের মূল স্রোতের সাথে যুক্ত হওয়া আর স্থানীয় উন্নয়নের হাল ধরা। কোন পথে তারা এগোবে তার ওপরই কিন্তু শুধু তাদের নয়, পুরো অঞ্চলের ভাগ্য নির্ভর করছে। তাহলে এই দেয়াল ভাঙার উপায়টা কি? সমাধানটা কোথায়? এই বিশ্লেষণের মূল উৎস বলছে, এর জন্য অবিশ্বাস্য শক্তিশালী একটা হাতিয়ার আমাদের হাতে আছে, যা প্রায়ই এমন পরিস্থিতিতে আমরা হয়তো তেমন গুরুত্ব দেই না, আর সেটা হলো উচ্চশিক্ষা। এই কথাটা একবার খেয়াল করে দেখুন। এখানে শিক্ষাকে শুধু একটা সামাজিক দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে না, বরং এটাকে জাতীয় নিরাপত্তা আর উন্নয়নের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভাবা হচ্ছে। এটা কিন্তু পুরো ব্যাপারটাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়, তাই না? কিন্তু মুখে বলা তো সহজ, বাস্তবে এটা কিভাবে কাজ করে? চলুন একটু ভেঙে দেখি কিভাবে শিক্ষা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে, একটা অঞ্চলের স্থিতিশীলতা পুরোপুরি বদলে দিতে পারে। দেখুন, পুরো ব্যাপারটা একটা চেইন রিয়াকশনের মতো কাজ করে। শুরুটা হয় উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে দেওয়ার মাধ্যমে। এর ফলে তরুণরা দেশের মূল ধারায় যুক্ত হতে পারে। যখন তারা যুক্ত হয়, তখন স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের গতি বাড়ে। আর যখন উন্নয়ন হয়, তখন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতিও বাড়ে এবং শেষ পর্যন্ত সীমান্তের নিরাপত্তাও ভেতর থেকে শক্তিশালী হয়। একটা ধাপ আরেকটা ধাপকে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, আমরা সমস্যাটা বুঝলাম, সমাধানের পথও দেখলাম। এখন আসল প্রশ্ন হল, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সুনির্দিষ্ট আর কার্যকর পদক্ষেপটা কি হতে পারে? আর ঠিক এখানেই আলীকদম কলেজকে জাতীয়করণের প্রস্তাবটা আসছে। দেখুন, এটা কিন্তু শুধু একটা কলেজের নাম বদল বা সরকারি খাতাকলমের ব্যাপার না। এটা হলো ৬৫,০০০ মানুষের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করার একটা কৌশলগত সিদ্ধান্ত। আর এর মধ্য দিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সীমান্তে সরাসরি বিনিয়োগ করা হয়। এই পুরো আলোচনাটা আমাদের একটা অনেক বড় প্রশ্নের মুখোমুখি করে দেয়, যা আসলে আলীকদমের সীমানা ছাড়িয়ে যায়।
একটা দেশের আসল শক্তি আসলে কিসে, তার চকচকে শহরগুলোতে, নাকি তার সবচেয়ে দুর্গম কোণায় বিনিয়োগ করার এবং সেখানকার মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতার মধ্যে? আলীগদমের ঘটনাই হয়তো আমাদের সেই উত্তরটা বাতলে দেয়।